তো ছাত্র আন্দোলন একটি গণতান্ত্রিক দেশে একটি স্বাভাবিক বিষয়। মানে যেকোনো একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। খুবই ভালো ব্যাপার আন্দোলন হচ্ছে। এবার এই যে আন্দোলনকে আ যে মানে আন্দোলনের যে শুরুটা যে জায়গা থেকে হয়েছে এবং যে আসলে এই বা মুরগি মিলনেরও যদি আমরা বলি যে সে যে বলেছে যে एक এরা सेकंड ফার্মের एक মুরগি सेकंड टिको इंटरप्ट करो। ওই যে একজন লিখেছে, ফরিদ ভাই, बेलूचिस्तान के लोगों के लेकर आप लेकर जो प्रोग्राम आप लोगों ने किया बहुत अच्छा लगा। थैंक यू वेरी मच। থ্যাংক যিনি থ্যাংক বলেন বহুত, বহুত প্লিজ। শুকরিয়া। তো যেটা বিষয় সেটি হচ্ছে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে কখনো খুব আহামরি ধরনের কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু এই যে বর্তমান যে শিক্ষামন্ত্রী যাকে আমরা আগেও শিক্ষামন্ত্রী হিসেবে আমরা দেখেছি বাংলাদেশে, এহসানুল হক মিলন, এই লোকটা হচ্ছে গিয়ে আসলে একটা আ মানে একটি আ কিভাবে বোঝাবো? মানে হি হিমসেলফ ইস এ শো। অর্থাৎ আ শো সে করতে পছন্দ করে এবং সে তার ১ম দিনের যদি আপনি দৃশ্যটা মনে থাকে যে সংসদ ভবনের লাফ দিয়া সংসদ ভবন পার হওয়া। হুম, হুম, এই হুম। লোকটা আসলে একটু মানে বেশি শো অফ করতে পছন্দ করে এবং আ নিজের অবস্থান, নিজের যোগ্যতা সম্পর্কে সে খুব একটা ওয়াকিবহাল নয় বলে আমার মনে হয়। আপনার নিশ্চয়ই এই বক্তব্যটি আপনি ভুলে যাননি। সে বলেছিল যে, "পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা দেখে আমি অবাক। হ্যাঁ, হ্যাঁ, I am" আমি ধন্যবাদ এই কথা। এদের আসলে এটা কি করে বলে বলেন তো? না, এটা এহসানুল হক মিলনদের দ্বারা বলাটাই স্বাভাবিক। হুম। এটা খুব সিম্পল এবং আপনি আ পাকিস্তানের যে কি অবস্থা এইটা মনে হয় আপনি আমি খুব ভালো করেই জানি। সবাই জানে এখন, পৃথিবীর সবাই জানে। পৃথিবীর সবাই এখন মোটামুটি জানে। সেই পাকিস্তানের শিক্ষাকে তার রোল মডেল মনে হয়েছে এবং সে এসে এই আ মানে যাদের সেই ছাত্রছাত্রী তো আপনার আমার কাছে আসলে শিশু এক ধরনের। অবশ্যই শিশু, আপনার সন্তানের নিশ্চয়ই। বয়স। তো এদের প্রতি আসলে যে সে যে আচরণটা করেছে, এটির মধ্যে কোনো আসলে অভিভাবক সুলভ, সে তো আসলে সমস্ত অভিভাবকের অভিভাবক, সে একজন শিক্ষামন্ত্রী। কোনো অভিভাবক সুলভ, কোনো বুদ্ধিদীপ্ত কথাবার্তা আসলে তার ছিল না। সে এসে ১ম এ একটি আতঙ্ক তৈরি করতে দিতে চেয়েছে আসলে সকলের মধ্যে। আ মানে এই করা যাবে না, ওই করে যাব না। আ পরীক্ষার হলে হচ্ছে গিয়ে সিসি ক্যামেরা বসানো, এই সেই পুলিশ নিয়ে ওখানে যাওয়া। এটা দিয়ে আসলে হয়েছে কি ধরেন সকল ছাত্রছাত্রী তো আর নকল করে না। কিন্তু এই ব্যক্তিটা আসলে আ প্রকারান্তরে বাংলাদেশের সকল ছাত্রছাত্রীকেই এক ধরনের অসৎ তারা। এটি সে একদিকে যেমন দেখাতে চেয়েছে, পাশাপাশি সে নিজে এক ধরনের শো অফ করে এই জায়গাটায় এসছে এবং সে যেটি করেছে সেটি হচ্ছে গিয়ে আপনার তার যে শব্দচয়ন, তার কাদের সাথে জি। কিভাবে কথা বলতে হবে, সেটি আসলে সে জানে না। কিন্তু এইখানে আবার আরেকটি কথা বলার রয়েছে। সেটি হচ্ছে এই যে আন্দোলনের যে সমস্ত ছাত্রছাত্রীরা এসছে তাদের মধ্যে কিন্তু আসলে অ্যা এটি যে তারা সবাই ছাত্রছাত্রী তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এসছে, এটিও কিন্তু আবার খুব একটা সত্যি নয়। এখানে জামাতের ইন্ধন রয়েছে। জামাতের ইন্ধন সবসময়ই থাকে। সে যে সবসময়। সরকারই হোক, তার জামাতের একটা ইন্ধন থাকে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে যেটি নিয়ে আমাদের আন্দোলন করা উচিত ছিল বা যেটি নিয়ে আমাদের আন্দোলনের দিকে যাওয়া উচিত ছিল, সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা সেই ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পৃথিবীর আ কোন দেশেই ৩৩ মার্কে পাস এই জিনিসটা কিন্তু নাই আসলে। নাই, এখন নাই। পৃথিবীতে এখন আর নাই। এখন আর নাই। ৩৩ এ পাস কেন হয় সেটি সম্পর্কে আপনি খুব ভালো জানেন। তা আমি একটু দর্শকদেরকে একটু জি, বলে দেই। বলেন, বলেন। সেটি হচ্ছে ব্রিটিশরা আমাদের উপমহাদেশের মানুষদেরকে দিয়ে যেই ধরনের কাজ তারা শিক্ষিত মানুষদেরকে দিয়ে যেই ধরনের কাজ করাবে, তাতে তারা যদি ৩৩ পেয়ে পাস করে ইটস ভেরি মাচ সাফিসিয়েন্ট। এটা একদম যথেষ্ট। তো যার কারণে এবার বেশিরভাগ মানুষই তো আসলে উচ্চশিক্ষায় আগ্রহী না। যার ফলে তারা ৩৩ এ পাস এই জিনিসটায় এক ধরনের শান্ত থাকে, মানে ইয়া থাকে এবং তারা ওই ধরনেরই কাজবাজ আসলে ওই সময় থেকে করত। কিন্তু ব্রিটিশরা আজকে গিয়েছে অ্যা কত স ৭৬-৭৭ বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা আসলে ওই জায়গা থেকে বের হতে পারিনি এবং এখন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটি দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আসলে। নিঃসন্দেহে। দাস তৈরি করার একটি শিক্ষা, দাস তৈরি করার একটি কল হচ্ছে গিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এবং আপনি দেখবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন করা হয়েছে যে আ ছাত্রছাত্রীরা কে কত ভালো চাকরি পাবে সেই কারণে আসলে তারা পড়াশোনা পড়ালেখা। করে। হ্যাঁ, তারা যে আসলে শিক্ষা ধরেন কথার কথা একটা লোক সমাজবিজ্ঞানে অনার্স করেছে। সমাজবিজ্ঞানে অনার্স করে সে একজন ভালো গায়ক হতে পারবে। এই চিন্তা কিন্তু কেউ করে না। একজন রাইট। ভালো নায়ক অভিনেতা হবে, একজন ভালো নৃত্যশিল্পী হবে, একজন ভালো আ মানে অন্যান্য যে সমস্ত একজন ভালো দার্শনিক হবে। এই ধরনের চিন্তাভাবনা আসলে আমাদের জাতিগোষ্ঠীকে আমরা ভাবাইতেই পারি নাই। আমরা চিন্তাটাই করতে পারি নাই। কিন্তু
আমি যেটা বলতে চাই আপনার কথাটা সংক্ষিপ্ত যে এক লাইনে কথা বলে আমি শেষ করব। সেটি হচ্ছে এই শিক্ষামন্ত্রী যে আসলে যার কারণে এই আন্দোলনটা হচ্ছে, সেও যেমন হচ্ছে গিয়ে একটা মানে কি বলবো আমি আপনাকে টয়লেটের পচা গুয়ের মতো। আর হুম, যারা হুম। আন্দোলন করছে তারাও টয়লেটের পচা গু, তারাও জানে না আসলে তারা কিসের জন্য আন্দোলন করছে। তো সুতরাং এটা আপনি একটি লেজে গোবরের প্রজেক্ট বলতে পারেন ফরিদ ভাই। লেজে গোবরের ব্যাপার। সুন্দর কথা বলেছেন। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে রাখতে চাই। কিছু রেখেছি। এ অনেক আসলে মানে ওই যে কালকে আমরা ওইদিন আলোচনা করলাম না যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। প্রতি ২৪ ঘন্টায় ২৪ টা ঘটনা আসে। কোনটা বেশি। ছেড়ে কোনটা নিয়ে আলোচনা করি। যেমন এই যে একটা শিরোনাম আসছে, জুলাই হত্যার শহীদ এখন সৌদি আরবে মামলার বাদী ভুয়া। আরেকটা এক্সাক্টলি। জায়গায় এসেছে আরেকটা জায়গায় এসেছে যে জুলাই সন্ত্রাসী মানে যে শহীদ হইছে ঘোষণা সে টিভিতে কথা বলতেছে। এটা আমাদের ওই যে ফারহানা ইন্দ্রার হাসব্যান্ড পলাশ ভাই বলেছেন। আর এটাও আমাদের এটা এই ২ টা ঘটনা দেখেন। একটা হইলো যে তারা একটা সৌদি আরবে আছে, আরেকটা টিভিতে এসে কথা বলতেছে। এই ব্যাপারে যদি খুব শর্টকাট কিছু বলতেন আমাদের। কারণ আপনার কাছে আজকে ছোট হ্যাঁ, এই যে রাইট। আপনার কাছে হ্যাঁ, রাইট ঠিকই বলছেন। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে। আমরা অনেকগুলো বিষয়ে কথা বলব। জি, প্লিজ। ১ম এ আমাদের সেই খাসকাটা জায়গায় যেতে হয় সেটি হচ্ছে মেটিকুলাস ডিজাইন। মেটিকুলাস ডিজাইন মেটিকুলাস ডিজাইন এবং এই ১ম এ আসলে আমার একটু ২ মিনিট আওয়ামী লীগকে গালি দিয়ে আসলে এই কথাগুলো শুরু করা উচিত। কিন্তু বেচারারা এখন বিপদে আছে, ঝামেলায় বিপদ আছে বলে আমি গালিগালাজ করলাম না। আ দেখেন এই যে আপনি যে বলেন যে একজন সৌদি আরবে আছে। আরেকজন ঠিক দেখেন টিভিতে একজন বক্তব্য দিচ্ছে। করছে, আরেকজন জুলাই মানে শহীদ। নানাজন আছে এবং জুলাই শহীদ আপনি খুব ভালো করে জানেন যে যাত্রাবাড়ীতে যে ধর্ষণ করেছে, সেই ধর্ষককে হুম, যে হত্যা করেছে, সেও জুলাই শহীদ এবং তার পরিবারও কিন্তু ভাতা নিচ্ছে। ভাতা নিচ্ছে। শহীদের যেটা সো কল্ড সেটা কিন্তু নিচ্ছে। তো এখন এইটা হচ্ছে গিয়ে একটি বিজনেস এবং সেই মেটিকুলাস বিজনেসেরই একটা অংশ। মেটিকুলাস ডিজাইন বিজনেস তারই একটি অংশ যেটি আপনি বললেন সেটি একটি ছোট্ট অংশ। কিন্তু আমি একটু এর ফাঁকে একটু অন্য কথা বলতে চাই। কেন আসলে আওয়ামী লীগকে উঠতে বসতে গালাগাল করা উচিত? সেটি হচ্ছে দেখেন এই যে জাতিসংঘের থেকে বলে যে ১৪০০ লোক মারা গেছে, অমুক কিছু। আবার আমরা সেই সরকারের কাছেই শুনেছি যে ৮৪০ জন লোক ৪০ মারা জন। গেছে। এবার এই ৮৪০ জন লোক মারা গেছে একটি সরকার পতন আন্দোলনে এটি কিন্তু একটি অনেক বড় সংখ্যা। এটি কিন্তু আপনি কোনভাবে বিশাল অস্বীকার ছোট করতে না, না একজনেরও মৃত্যু হলে সেটাকে তো আমার মৃত্যু তো মৃত্যুই। মৃত্যু তো মৃত্যুই। এবার কথা হচ্ছে হত্যাগুলো কারা ঘটিয়েছে, কখন মারা গেছে, কিভাবে মারা গেছে, এই বিষয়টি আসলে আমাদের উন্মোচন করা অনেক বেশি জরুরি। কারণ এই দায় কিন্তু আওয়ামী লীগের মাথায় ওই সময়ের যে চেপে সন্ত্রাসীরা চেপে বসে তারা আছে, চেপে বসে আছে। চাপিয়ে দিয়েছে এবং এমনভাবে চাপিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ চাইলেও এই বোঝা মাথা থেকে কিন্তু ফেলতে পারতেছে না, ফেলতে সরাতে পারতেছে না। পারছে না। কিন্তু এইখানে যেটি বিষয় সেটি হচ্ছে যে বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। হুম। আপনি যে শেখ ফরিদ এখানে বসে আমার সাথে লাইভ করবেন, এটি কি আপনি যখন আ অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, তখন কি জীবনে এটা আপনার কল্পনায় আসছে যে এই কিসের ধরনের একটা অনার্স ফার্স্ট ইয়ার? এটা তো ১৫ বছর আগে কেউ কল্পনা করে নাই। কিছুদিন আগেই আপনি এটা চিন্তাও করতে পারেন নাই। স্বপ্নেও দেখে নাই। স্বপ্নেও দেখেন নাই। এবার দেখেন আমি যেটা বলব সেটি হচ্ছে এই যে ৮৪০ জনের মধ্যে আমি আপনাকে এটি খুব সুন্দরভাবে প্রমাণ করে দিতে পারব যে এই ৮৪০ জনের মধ্যে বেশিরভাগ লোক কিন্তু আসলে আওয়ামী লীগের বা পয়েন্ট টু তৎ বি নোটেড। চমৎকার কথা তৎকালীন বলছেন। তৎকালীন সরকারের পক্ষের লোক মারা গেছে। সেটিকে যদি আমরা পুলিশ থেকে শুরু করি, পুলিশ তারা দাবি করছে ৪৪ জন পুলিশ মারা গেছে। এটা হচ্ছে সরকারের দাবি। যদিও সরকারের। পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আমার বন্ধু আছে, আপনারও বন্ধু আছে। তাদের কাছ থেকে আমরা জেনেছি যে এটির সংখ্যাটা বেশি। এবারে আমরা ১ম এ আসি হচ্ছে গিয়ে পুলিশ। আপনি এই ৮৪০ জন থেকে ৪২ জন পুলিশ বাদ ৪৪ জন পুলিশ বাদ দেন। থাকলো কয়জন? থাকলো হচ্ছে গিয়ে ৭০০ আ প্লাস। ৯৬ হুম, হুম। ৭৯৬ জন থাকে। এই ৭৯৬ থেকে আপনি ছাত্রলীগের হচ্ছে গিয়ে যে ৩০ জনকে হত্যা করা হয়েছে চিটাগংয়ে ছাদ থেকে ফেলে, আপনি তাদেরকে বাদ দেন। ১৯ জন লোক মারা গেছে জাবের কোম্পানির হোটেল পোড়াতে গিয়ে হ্যাঁ, ওইখানে মারা গেছে হোটেলে। যশোরে। আপনি হুম। সেই ১৯ জনকে বাদ দেন। আপনি গাজী বাদ দেন গাজী গাজী কার আসছি, গাজী টায়ারে হ্যাঁ। আমি আসছি। আপনি বাদ দেন সিরাজগঞ্জের সেই ৭ জনকে যারা আওয়ামী লীগ নেতার বাড়ি লুট করতে গিয়ে ২ জন বিএনপির নেতার লিডারের ছেলে এবং একজন জামাতের লিডারের ছেলে পাশাপাশি আরো আ ৪ জন অর্থাৎ মোট ৭ জন যে ওখানে মারা গেছে, সেই ৭ জনও কিন্তু এই ৮৪০ জনের মধ্যে। আপনি রাইট। বোঝার চেষ্টা করেন। তারপরে এবারে আপনি আসেন যে গাজী টায়ারের যে টায়ার কোম্পানির যে প্লাস্টিক হুম। ওইখানে আগুন দিতে গিয়ে সেই কোম্পানি লুটপাট করতে গিয়ে সেইখানে একটা বড় সংখ্যক আমি এই মুহূর্তে আমার সংখ্যাটা মনে নাই। তারা কিন্তু এখানে মারা গেছে। এরপরে আপনি আসেন এইটা গেলে আমি এতক্ষণ আপনাকে বললাম বড় সংখ্যা। হ্যাঁ? এবারে আপনি টুকটাক সংখ্যায় আসেন। আপনি ১ম আলোর ওই প্রতিবেদনটা নিশ্চয়ই দেখেছেন যে মরে নাই কিন্তু শহীদ। জীবিত আছে তাদেরকে শহীদ বানাইয়া পরিবার পাঠায় দিচ্ছে। তারপরে আপনার নিশ্চয়ই মনে আছে যে সিলেটের একটা লোক সে হচ্ছে গিয়ে মরছে, পরিবার টাকা উঠাচ্ছে। কিন্তু পরের দিনে দেখা গেল যে সিলেটের সুরমায় সে হচ্ছে গিয়ে সুন্দর করে ওখানে জীবনযাপন করতেছে।
তারপরে আপনি আসেন আমার কাছে সকল সংবাদ এবং ভিডিওগুলো আছে। সেটা হচ্ছে কি 'প্রথম আলোর' একটা প্রতিবেদন যে লোকটা দোকান দিচ্ছে। তারপরে লোকজন যাইয়া বলতেছে, "তুমি তো মারা গেছো জুলাই আন্দোলনে।" গাছ দিয়ে পড়ে মারা গেছে। পারিবারিক দ্বন্দ্বে বিচি চাইপা মাইরা ফেলছে। এই সমস্ত কিছু আজকে হচ্ছে গিয়ে আ আপনার আ জুলাই শহীদ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু আসলে অন্য কারণে মারা গেছে। এটা গেল মারা যাওয়া। এরপরে হচ্ছে গিয়ে যারা জীবিত আছে, যাদেরকে হচ্ছে গিয়ে আমরা শহীদ বলে জানি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আ সো কল্ড মানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। কিন্তু তাকে বলা হয়েছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আপনার মনে থাকবে যে একটি স্ট্রেচার যাচ্ছিল এবং সেই স্ট্রেচারে করে উপরে ভিডিওটার উপরে মানে ক্যাপশন না, ভিডিওটার উপরে পেস্ট করা একটি লেখা ছিল যে, "জুলাই আন্দোলনের ১ম শহীদ।" কথা বুঝছেন। হুম। জুলাই আন্দোলনের ১ম শহীদ এবং সে বলছিল যে, "আমি মারা যেতে পারি কিন্তু শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত তোমরা এই আন্দোলন কিন্তু থামাবা না। শেখ হাসিনার পতন চাই।" এই ঘটনা যখন ঘটালো তখন হচ্ছে গিয়ে সবার হৃদয় হু, হু করে উঠল যে মরার আগে এরকম একটি কথা বলে গেছে সুতরাং তার কথা আমাদের রাখতে হবে। তার কথা আমাদের করতে হবে। এবার সেখানে হচ্ছে গিয়ে কি হলো? সেই ছেলে মারা তো যায়নি বরং সে এখন বহাল তবিয়াতে আছে এবং সে একদম মানে পুরো একটা বিশাল বড় সন্ত্রাসী হয়ে দাঁড়িয়েছে। এবং আ এই আ যখন এই ভিডিওটা যখন প্রকাশিত হলো, এর পরপর কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে যতগুলো সহিংস আন্দোলন এই জুলাই সন্ত্রাসীরা করেছে, তার কিন্তু শুরুটা হলো ওখান থেকে বিটিভিতে আগুন দেওয়া, মেট্রো রেল জ্বালানো, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাগজপত্র পোড়ানো এগুলো কিন্তু তারপরে শুরু হলো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি একটি কথা বলেছিলাম আপনার নিশ্চয়ই আপনি ভুলে যাননি যে এই তথাকথিত যে জুলাই, এই জুলাইতে যারা মারা গেছে, আমার ধারণা প্রত্যেকটি আ আপনার হত্যাকাণ্ডের ভিডিও আছে। আপনার মনে আছে কিনা আমি জানি না। আমি কিন্তু এই কথাটি বলেছিলাম। যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের ভিডিও এমনকি এই যে আ আবু সাইদ, আবু হুম। সাইদকে যে আ মারছে জামাত, যখন সে ওখানে মাথার পেছনে ঘা নিয়ে যখন মাথা থেকে রক্ত ঝরছিল ওই অবস্থায় যখন সে দৌড়াদৌড়ি করে এবং সেটা পোস্টমর্টম রিপোর্টে এসেছে যে এই যে গুলি আমি যেহেতু একজন ডিফেন্স পারসন, আমি এটা খুব ভালো করে জানি যে ওই গুলিতে আসলে মানুষ মারা যায় কিনা এবং এটা কিন্তু আপনি দেখবেন যে এটি এখন আর ঐসব বিষয় নিয়ে কিন্তু ইদানিং এর আবু সাইদ কিভাবে মারা গেছে, হ্যাঁ, এটা কথা নিয়ে বলেন। কিন্তু কেউ এটা কথা নিয়ে কিন্তু যেমন কথা বলেন হচ্ছে গিয়ে আপনার এই সাউয়া হুম। সাউয়ার মৃত্যু নিয়েও কিন্তু এখন আর কথা হয় না। শুধু সাউয়ার বিচার চায়। এখন যেটা ঘটনা হয়েছে সেটি হচ্ছে সাউয়ার বিচার কেন আসলে মানে এ কেন তদন্ত প্রতিবেদন কেন বারবার পেছাচ্ছে সেটা কি আপনি জানেন? কারণ হচ্ছে গিয়ে এই হত্যাকাণ্ড এটি যে একটি পারিবারিক হত্যাকাণ্ড সেই কথাও কিন্তু এসছে। এটি যে আসলে অনেকে এটাও বলছে যে এই জুমার সাথে পীড়িতের কারণে হাদির হুম। বউ নিজেই হাদিকে হত্যা করাইছে। এই ধরনের কথাও কিন্তু মার্কেটে প্রচলিত আছে। আছে। আবার ওদিকে এটাও প্রচলিত আছে যে জামাত জুমাকে দিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। কারণ হচ্ছে গিয়ে ওইখানে জামাতের জন্য হচ্ছে গিয়ে একটি ট্রাম্প কার্ড দরকার ছিল এবং সেই নির্বাচনের আগে একটি ট্রাম্প কার্ড দরকার ছিল এবং সেই ট্রাম্প কার্ডটি ছিল হচ্ছে গিয়ে আপনার এই সাউয়া মিয়া। এখন কেন আমি আসলে আওয়ামী লীগকে গালি দেওয়া উচিত এই কথাটি বলে আমি কেন শুরু করছি? কারণ এইগুলো প্রমাণ করার জন্য সমস্ত ধরনের ডকুমেন্টেশন এখন যদি আপনি একটা ১৫-১৬ বছরের মানে ছেলে বা তার থেকেও ১০-১২ বছরের একটা ছেলেকেও আ দেন, ও কিন্তু বার করে গুছিয়ে বানাতে পারবে। কিন্তু হুম। আওয়ামী লীগের আসলে সেদিকে কোনো মনোযোগ নাই। বরং তারা আমার কেন জানি মনে হচ্ছে তাদের মাথায় যে এই মিথ্যে অভিযোগটি দিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ নিয়ে তারা আসলে হয়তো খানিকটা ঘুরতে পছন্দ করে। ওই যে অনেকে আছে না যে আসলে ব্যথা ভালোবাসে, হুম। কষ্ট পেতে ভালোবাসে। হয়তো এই যে দুঃখ বিলাসী আওয়ামী লীগ, তারা ঠিক আছে আমাদের মাথায় দিয়ে দিছে ১৪০০ লোকের হত্যার বোঝা। ঠিক আছে আমরা এটা নিয়ে চলি। তারপরে আমি যে আপনারা খুব ভালো করে দেখেছেন যে মুগ্ধকে যখন হত্যা করল স্নাইপার গুলি করে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এটা আমি বাংলাদেশ সরকার না সহ আমি পৃথিবীর যেকোনো ডিফেন্স ফোর্সকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেই স্নাইপার দিয়ে মারা হুম। হয়েছে, ওই লেভেলের স্নাইপার বাংলাদেশ আর্মি, পুলিশ, নাই। বিডিআর, সেনা, নৌ, বিমান ব্যাপার। কোথাও এটা ওই আপনি লেভেল এটা 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 আপনিই ভালো বলতে পারবেন আমাদের চাইতে। রাইট। কারণ ওই লেভেলের স্নাইপার আসলে বাংলাদেশে ট্রেন করে বানানো হয় না। এখন আমি একটা কথা বলি, একজন ভালো শুটার কিন্তু হুম। একজন ভালো স্নাইপার না। স্নাইপার কিন্তু ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস। ইয়েস, ইয়েস। স্নাইপার ভিন্ন জিনিস। মানে স্নাইপার মানে হচ্ছে সিওর শট। হুম। ভালো শুটার আর স্নাইপার কিন্তু এক জিনিস না। এক জিনিস না। ইয়েস। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন কিন্তু একটা কথা বলেছিলেন উনি নিজেই যে, যেই লেভেলের স্নাইপার, যেই লেভেলের শুটার দিয়ে স্টুডেন্ট লিডারদেরকে হত্যা করা হয়েছে, ওই লেভেলের শুটার বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি সহ যতগুলো সশস্ত্র বাহিনী বাংলাদেশে আছে যারা অস্ত্র ব্যবহার করে, তাদের কারো কাছে এই লেভেলের শুটার নাই। আপনি দেখবেন যে এরকম ভিডিও 'প্রথম আলো' বার করেছে, 'প্রথম আলো' প্রকাশ করেছে। 'প্রথম আলো' প্রকাশ করেছিল ওই ভিডিও আসলে আওয়ামী লীগকে বাঁশ দেওয়ার জন্য বাস দেওয়ার এবং জন্য। আওয়ামী লীগেরও
সেই বাঁশ খাওয়ার জন্য তাদের পাছাটা উদম করে দিছিল যে এক গুলিতে ২ টো ক্যারেক্টার পড়ে যাওয়া। হুম? এটা কিন্তু এটা কিন্তু মানে স্নাইপারদের মধ্যেও যারা অত্যন্ত উঁচু লেভেলের, মানে স্নাইপারদের মধ্যে যারা উঁচু এবং উঁচু লেভেলের তার মধ্যে হ্যাঁ, আবার তাদের তারা পক্ষে তাদের পক্ষে এটা এক বুলেটে ২ টা ফেলা সম্ভব। তাছাড়া এটা এক রেয়ার কেস, এটা রেয়ার কেস। আমি আপনাকে বোঝাই এক বুলেটের যে আপনার যে রাইফেলের ব্যারেলটার মধ্যে একটা টুইস্ট থাকে ভেতরে। হুম, একটা মানে টুইস্ট থাকে অর্থাৎ একটা খাঁজকাটা একটা দাগ থাকে। এই খাঁজকাটা দাগটা থাকার কারণে বুলেটটা যখন হচ্ছে গিয়ে আপনার বের হয় বাংলাদেশে যে মানে যে রাইফেলটা সেই রাইফেলটার যে বুলেট, সেই বুলেটের যে স্পিড সেটা হচ্ছে ৭৩৫ মিটার পার হুম, সেকেন্ড। কথা বুঝছেন কিন্তু। এর স্পিড হচ্ছে ৭৩৫ মিটার। পার সেকেন্ড। ৭৩৫ মিটার পার সেকেন্ড স্পিডে সে যায়। এবার এই বুলেটটা যখন হচ্ছে গিয়ে ধরেন এখান থেকে যখন ঢোকে, তখন এর যে ভেতরের যে ও তো ভেতরে পেঁচায়। কারণ বুলেটটা তো স্পিন করতে, করতে যায়। বুলেটটা তো এইভাবে যায় না। বুলেটটা যায় স্পিন করতে, করতে। তারপরে পেছনে যে আছে ঠিক একই মানে একই মানে ইয়া থেকে তার ওই জায়গায় টিটো শেখ ফরিদের আলোচনায় আজকের বাংলাদেশ। বুলেট করবে। এই সমস্ত কিছু বোঝার জন্য তার ফিজিক্স বুঝতে হয়, হুম, তার মানে অনেক কিছু বুঝতে হয়। বাতাসের গতি কতটুকু বিশাল কোন দিক ব্যাপার থেকে সেটা। মানে এটা সেখানে বড় একটা সেখানে একই ম্যাথমেটিক্স সাথে সামরিক জ্ঞান, একই সাথে ভূগোল জ্ঞান, একই সাথে বিজ্ঞান জানতে হবে। অনেক কিছু মানে এটা হাইলি ট্রেইনড ছাড়া এটি আসলে এবার আমি যদি একটু এই বিষয়টা নিয়ে যদি আরেকটু ডিটেইলে যাই, তাহলে এই ধরনের ট্রেইনড শুটার না সরি এই ধরনের ট্রেইনড স্নাইপার এটি স্নাইপার। শুধু আছে পাকিস্তানের আইএসআই তে। ওমা! বলেন কি? বুঝতে পেরেছেন? এই আইএসআই তে হচ্ছে গিয়ে এই ধরনের শুটার ওই রয়েছে নামটা এবং পেয়েছি। আমি একটু ইন্টারাপ্ট করি। নামটা পেয়েছি। বাংলা ভিশন পডকাস্টে জুলাইয়ের সকল শহীদ ঘোষিত নাজমুল। পডকাস্টে শহীদ চলে আসছে। তো এমনিতে তো আমরা জানি যে এই যে তাইলে এই যে নাজমুলের কথা বললেন এবং আর যে এই যে বিদেশী একজন তাইলে এই দুটো মিলে কি আসলে ৬৫ হলো? কারণ আগে আমরা জানতাম ৬৩ জন শহীদ ফিরে এসছে। মানে তারা জান্নাতের মানে হয় তারা জান্নাতের আদর আচ্ছা, আপনাকে যত্নে একটু অতিষ্ঠ একটু জি, ভিন্ন বিষয় নিয়ে আসি। জি, জি। চট্টগ্রামে বন্যায় ত্রাণ দিতে গিয়ে সাতকানিয়াতে হিন্দুদের ইসলাম ধর্মে আসার জন্য দাওয়াত দিল ওই যে কি সাতাউর রহমান বিক্রমপুরী নাকি কি যেন সিক্রমপুরী। এটা যদি ইসকন যদি করতো হিন্দু ধর্মের দাওয়াত তাহলে কি উপায় হইতো তখন? তাইলে এতক্ষণে ওখানে মার্ডার-টার্ডার হয়ে যেত কয়েকটা। কিন্তু আপনার এটা ধর্মে দাওয়াত দেওয়ার অধিকার একমাত্র মুসলমানরা মনে করে যে তাদের ধর্মের অন্য ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে নিজের ধর্মে আনার এটা রাইট কেবল একমাত্র মুসলমান। মুসলমানদের আছে। এটা আর কেবল কারণ মুসলমান। এটা কেবল এটা বিক্রমপুরী, চরমোনাই, তারপরে কি যেন আরো কারো পীর সাহেবেরা আছে চন্দ্রপুরী। মানে যেখানেই থাকুক সব তাদেরই দায়িত্ব আর কারো নাই। সরসিনা না, এদেরই আর কেউ পারবে না। না আচ্ছা এটা আর কেউ এইবার আপনার সাবজেক্টে আসি যেটা আপনার বিষয়। আপনার জন্য এটা আমি রেডি রেখেছিলাম। ভাবছিলাম এটা আপনাকে পাঠাবো। কাকতালীয় ভাবে আপনি আমার চ্যানেলে আসছেন। আমি আমার চ্যানেলে এটা নিয়ে আলোচনা করে ফেলি। জি, সেটা হলো ওই যে একটা আছে না কি যেন নাম ওর? ওই যে দাঁত বেঁকা মুফতি কি যেন নাম ওর? ওই যে দাঁত বেঁকা এই যে এইটা। ও হ্যাঁ, আমি এর নাম-টাম জানি না। মানে আচ্ছা, এগুলা এ বলছে যে হলুদ মিডিয়া গুলো মাদ্রাসার ইজ্জতের সর্বনাশ করতেছে। মানে এরা মাদ্রাসায় কোনো বলাৎকার করে না। এটি বুঝা যায়। এই ব্যাপারে যদি আপনি একটু বেশি না আপনার তো এটা বহু ২ মিনিট বলেন প্লিজ। বেশি না। দেখেন আমি এটা আগেও বলেছি যে আমার এই মাদ্রাসার ধর্ষণের অভিযুক্ত এবং হাজতে বা জেলে আছে। এই হাজত আর জেল তো ২ জিনিস এটা তো ২ জিনিস। আপনিও হ্যাঁ, এটা শুনলাম। দর্শক শ্রোতারাও বোঝে। হাজতের এবং জেলের গিয়ে তাদের সাথে আমার কথা বলার দুর্ভাগ্য বলি বা সৌভাগ্য বলি এটা আমার হয়েছে। হুম, তো এটা হচ্ছে তাদের একটা নেশা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার মাদ্রাসায় ঢুকেছে এবং একটা সার্টেন টাইম পর্যন্ত পড়েছে। ও হুম। পুটকি মেরেছে, ও পুটকি মারা খেয়েছে। এটা যদি কেউ আমাকে আইসা মানে আমি নাম বলব না যে আমাদেরও বহুত ভাই ব্রাদার আছে যাদের সাথে আমরা কথাবার্তা বলি, লাইভ টেপ করি। ওরাও কেউ আইসা বুকে হাত দিয়ে বলতে পারে না যে আমার সাথে এই ঘটনা ঘটে নাই। তো হুম, এই হচ্ছে গিয়ে এই যে সেরা আমি বলব কারণ এটা হয়তো বয়সটা আমার থেকেও কম। তো এই হলো গিয়া ওর প্রত্যেকটা কথা শুনে মনে হয় যে ওর কানের নিচে কথায়, কথায় থাপড়ানো উচিত। একটা শিশু বলতেছে যেখানে একটা শিশুর ধর্ষণ করার ফলে তার পায়ুপথে ঘা হয়ে গেছে। তারপরেও তারপরেও যদি বলে তারপরেও বলবে যে হলুদ মিডিয়া। ও কি জানে তাহলে যে হলুদ মিডিয়া ইয়েলো জার্নালিজম কাকে বলে? কি কারণে ইয়েলো জার্নালিজম শব্দটা আসছে? এগুলো হলো গিয়ে আসলে হয় কি দেখেন ফরিদ ভাই বাংলাদেশে আমরা একটা আমি বলব না যে আমি বলব যে আমরা একটা এর বিরুদ্ধে যে একটি এর নাম হইলো এই বন্ড মুফতির নাম হইলো আলী হাসান আলী ওসামা হাসান নাকি। আচ্ছা। তো এই আলী হাসান ওসামা হোক আর এই ও সাউয়া হোক, যে সামা সাউয়া এরা হচ্ছে গিয়ে ধরেন একজন দর্শকের একটু প্রশ্ন নেই ইন্টারেস্টিং যে ফরিদ ভাই ৪৫ বছর ধরে জিয়াকে হত্যাকারী একজনকে নাকি অ্যারেস্ট হ্যাঁ, করা হয়েছে। কিন্তু জিয়া হত্যার বিচার চাইলো কে আর মামলা করলো কে? এটা কিন্তু আমরা জানলাম না।
এটা একটি ভালো প্রশ্ন এবং কোনদিন আমি শুনি নাই যে বিএনপি সরকার যতবার এসছে গেছে কখনো কোনদিনই রিয়া জিয়াউর বিচার চায় না। এরা কোনদিনই চায় না। আমি শুনি নাই। এমনকি আমি জীবনে কোন বিএনপি নেতার মুখে আমি শুনি নাই। আজ পর্যন্ত শুনি নাই। রিয়া হত্যার অ্যাকিউজড করে যাকে হত্যা করা হলো জেনারেল মঞ্জুর একটা মঞ্জুর। নিষ্পাপ মানুষ। হুম। যে ওটার সাথে কোনোভাবেই যুক্ত ছিল না তাকে হত্যা করা হলো। তো এটা ঠিক আছে, এটা নিয়ে হয়তো পরে কথা বলব। কিন্তু দেখেন জি। এই যে আ আ বা বা বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে, শুধু মাদ্রাসা না মক্তব, হুম, এদের হচ্ছে কি এটা একটা নেশার মতো। এখন হুম। এটা ধর্ষণ করার ফলে বায়ুপথে ঘা হচ্ছে, ক্যান্সার হচ্ছে, তারপরে মারা যাচ্ছে, হত্যা করে মেরে ফেলছে। এমনকি ধর্ষণ করার অসংখ্য ভিডিও বাজারে এসছে। তারপরেও এরা বলবে যে এটা মাদ্রাসা আসলে কিছু হয় না। কারণ কি এদের আসলে লজ্জা শরম বলতে যে বিষয়টা, এটা এদের মধ্যে আসলে নাই কোনোভাবে। আপনি আমি যেই হই না কেন, যেই মতাদর্শেরই হই না কেন, আমাদের কিন্তু লজ্জা শরম বলে একটা কিন্তু বিষয় আছে। কিন্তু হুম। এদের মধ্যে লজ্জা, শরম এগুলো আসলে নাই। এরা যা খুশি তাই বলতে পারে। আপনি দেখেন না একটা ভিডিও লাইভে এসে বলতেছে যে, "আমি এর দুলাভাই, আবার আমি এর শ্বশুর, আমি এর খালা।" তো এদের কাছে আসলে আপনি কি আশা করেন? এরা চোখের দিকে তাকায়া মিথ্যা কথা বলতে পারে। এদের মিথ্যায় জন্ম, মিথ্যায় বসবাস, মিথ্যায় পয়দা। এরা হচ্ছে সর্বৈব মিথ্যা আরকি। তাদের পুরো জীবনটাই হচ্ছে গিয়ে মিথ্যা দিয়ে গড়া। সুতরাং এরা যদি বলেও তাতে কোনো কাজ হবে না। কারণ বাংলাদেশে এদের সম্পর্কে এমন একটি মুভমেন্ট তৈরি হয়েছে, এমন একটি আপনি দেখবেন যে সম্প্রতি আমি গতকালকে একটি গান ছেড়েছি। ওই গানের নিচে আপনি মন্তব্যগুলো দেখবেন। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। আপনার এই গানের অনেকে প্রশংসা করছে এখানে দেখলাম কমেন্টে। ধন্যবাদ সবাইকে। তো এটা আসলে যেটা হয় ব্যাপারটা সেটি হচ্ছে এটি মানে আপনি যদি এখন নিজে একটা স্ট্যাটাস দেন বা যদি খুব মানে যে আসলে যে কেউ যদি একটা স্ট্যাটাস দেয় যে একজন হুজুর দেখলে পাজামা পাঞ্জাবি পরা, গায়ে থেকে আতরের গন্ধ আসছে এরকম একজন হুজুর দেখলে আপনার কি মনে হয়? আপনি দেখবেন যে মেক্সিমাম মানুষ লিখবে। ধার্মিক, নিধার্মিক, আস্তিক, নাস্তিক, হিন্দু, মুসলিম, মুসলমান সবাই ওখানে নিচে লিখবে যে তারে দেখলে মনে হয় কুটকিখোর। সবাই এটা মনে করবে আরকি। তো এটা ওরা যাই বলুক না কেন হলুদ মিডিয়া বলুক, লাল মিডিয়া বলুক, কমলা এই যে মিডিয়া একজন বলুক কমেন্ট করেছে এই যে। টিটু ভাই অসাধারণ একটি গান উপহার দিয়েছেন আমাদের আজ। এটা আমি দেখাইছি এর আগে। জি। অসংখ্য ধন্যবাদ। তো এটা আসলে ওইভাবে এই মিথ্যাচার দিয়ে এই জিনিসটা ঢাকা যাবে না। কারণ হচ্ছে গিয়ে আমার ভিডিওগুলো বাচ্চারাও দেখে। সুতরাং ওই মাদ্রাসার বাচ্চারা তাদের নিজেদের মধ্যে একটা উপলব্ধি তৈরি হয়েছে যে না আমার এটাকে বাইরে বলতে হবে। এবং আমি আপনাকে বলতেছি আমি এই প্রাসাদ ভেঙে খান, খান করে দেব। অবশ্যই আমরা আপনার সাথে আছি। বললাম অবশ্যই। আপনাকে এই মিথ্যার প্রাসাদ, এই যে তাসের ঘরের মতো তাদের যে মান, ইজ্জত, সম্মান, ভুয়া সম্মান, হ্যাঁ। আপনি যদি ধর্মে বিশ্বাসীও হন বা যে ধর্মে বিশ্বাসী যারা এই হতেই ভিডিওটি পারে। দেখছেন, হ্যাঁ, আপনি কি আপনি কি মনে করেন যে আপনার মাকে যে জানাজা দিল, যাদের মা মারা গেছে, আপনার মাকে যে জানাজা দিল যে সে কিছু আগে একটা পোলা পুটকি মাইরে আসে না অথবা আপনি আজকে কি বার? আজকে বৃহস্পতিবার নাকি? হ্যাঁ, আচ্ছা বৃহস্পতিবার। বেশ আপনি আগামী শুক্রবার যার পিছনে জুম্মা নামাজ পড়বেন, বললেন, সে হ্যাঁ। যে সেই লোকটা আজকে রাতে পোলা পুটকি মারবে না, এটা তার কিন্তু গ্যারান্টি আপনি জানেন। কোন গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। পারেন নিঃসন্দেহে না। আমরা চাই আপনি এই সমস্ত মানে আমরা কোন ধর্মের কথা বলছি না। যারা এই সমস্ত অপকর্ম করে, বলাৎকার করে তাদের ঘর আপনি তাসের ঘরের মতো ভেঙে দিন। আমি এবার আপনাকে ২ টা দেশের মৌলবি নিয়ে কথা বলব। ছোট্ট, ছোট্ট প্রশ্ন। উত্তরও ছোট্ট, ছোট্ট দেন। যেমন বাংলাদেশের এক বাচ্চা মৌলবি ওই যে কাজ্জাব বিন ইউসুফ নাকি রাজ্জাক বিন ইউনূসের পোলাই বলছে, ওর নাম হলো কি আব্দুল্লাহ বিন রাজ্জাক। সে বলছে বিশ্ববিদ্যালয়ের বাজেট বন্যার্থদের দেওয়া হোক। ছাত্র জাতির বোঝা তৈরি হচ্ছে। ১ এটা বলছে বাংলাদেশের সাও মৌলবি আব্দুর রাজ্জাক বিন ওই যে কাজ্জাব বিন নাকি শয়তানের পোলা আব্দুল্লাহ বিন রাজ্জাক। আর ভারতের এক মৌলবি বলেছেন, তিনি বলেছেন দেরিতে বিয়ে ধর্ষণের অন্যতম কারণ। এটা হলো ভারতের এক সিনিয়র মৌলবি বলেছেন। যারা টেলিভিশনে সারাদিন দেখা যায়। যে এই ২ টা বিষয় যদি একটু বলতেন। দেখেন, আমি কি বলব? আমি আসলে এটা এদের নিয়ে কথা বলতে হলে আসলে মানে মুখ খারাপ হয়ে যায়। আপনার চ্যানেলে না, প্রবলেম না হইতে মুখ পারে। খারাপ করে না চ্যানেল এমনি আমগর চ্যানেলে এমনি রেস্ট্রিকশন দেয়, গায়েব হয়ে যায়। বলেন। উনি ভালো ওই একটু চেঞ্জ করে বলেন। এখন হ্যাঁ, এই যে যার কথা বললেন, রাজ্জাক বিন ইউসুফের ছেলে। ছেলে হ্যাঁ। রাজ্জাক বিন ইউসুফ নিজে হচ্ছে গিয়ে সন্ত্রাসের একটা আঁতুড়ঘর। আতুরঘর তার তার আপনি দেখবেন যে তার সে মাদ্রাসা। প্রতিনিয়ত হুম, হত্যা ছাড়া তার মুখে কোনো কথা নাই। তার ছেলে যে সে তার বাপের থেকে ২ কাঠি সরেস। এবার বিশ্ববিদ্যালয়ে মানে ওই যে আমার গানে দেখবেন যে একটা লাইন আছে এরকম যে, "যখন মানুষ আলোতে আসবে তখন তোমরা আসলে কি করে খাবা?" কি এখন করে ওরা তো আসলে মানুষকে আলোর পথে নিতে চায় এই না। যে, এই যে আপনার গান সম্পর্কে আরেকজন মন্তব্য করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এরা তো আসলে মানুষকে আলোর পথে দেখতে চায় না। কারণ যখন মানুষ আলোর পথে থাকবে, তখনই হচ্ছে গিয়ে তাদের ব্যবসা নাই হয়ে যাবে। সুতরাং হুম, তারা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। এবং বিশ্ববিদ্যালয়ে না যাইয়া আপনি সেই মাদ্রাসায় দেন, যাতে ও আর বাপে ২ জন একসাথে মিলে বাচ্চাগুলোরে পুটকি মারতে পারে এবং তাদের ঘাড়ের উপরে বইসা দিনের পর দিন, বছরের পর বছর খাইতে পারে। হ্যাঁ, আর যে এইজন্য ইন্ডিয়া এরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে লেগে গেছে এখন। এক্সাক্টলি এবং আপনি যে এই যে যেটা বললেন যে এই উম
আচ্ছা, এখানে ফাঁকে আরেকটি কথা আসছে। আমি সেই কথাটি আপনাকে বলি। সেটি হচ্ছে এই যে বলে যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে ছিল। এখন আপনি মিথ্যা কথা। দেখেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে কে বিশ্ববিদ্যালয়ের বলে? বিরুদ্ধে কারা এটি কারা? এখন আপনারা দেখেন। ওই যে